চিঠি পড়া শেষ হওয়ার পরও অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। এমনকি মুসা আমান পর্যন্ত চুপ হয়ে আছে। ববের চোখে পানি, নীরবে কাঁদছে সে। গাল বেয়ে গড়িয়ে নামছে অশ্রুধারা। চিঠিটা আবার ভাঁজ করে রাখছে কিশোর, শুধু তার মৃদু খসখস শব্দ। এছাড়া একেবারে নীরব হেডকোয়ার্টার। চিঠি ভাঁজ করে রেখে খামের ভেতর হাত ঢুকিয়ে আরেকটা ছোট ভাঁজ করা কাগজ বের করে আনলো সে। হলদেটে কাগজ। মেলে ধরল। হ্যাঁ, এই যে সেই নকশা। নীরবতা ভাঙল সে। বোঝা গেল। চোখ মুছতে মুছতে বব বলল, কেন চিঠিটা নিতে এসেছিল গরিলা হারামজাদা? হ্যাঁ, মাথা ঝোঁকালো কিশোর। সোনার মোহরটার জন্যে, বলল মুসা। মাথা নাড়ল কিশোর। না, এসেছিল চিঠিটার জন্যে। পড়ে দেখতে চেয়েছিল কি লেখা আছে, গুপ্তধন কোথায় আছে, এসব লেখা আছে কি না। গিয়ে তাহলে খুঁজে বের করে নেবে, বলল বব। পারুক না পারুক, চেষ্টা তো অবশ্যই করবে। একটু চুপ করে থেকে বব বলল, তো কি মনে হয় তোমার? বাবা কি সত্যি গুপ্তধনের খোঁজ পেয়েছিল? আমার কোনো সন্দেহ নেই। তোমার বাবাকে তুমি চেনো, তুমি ভালো বলতে পারবে তিনি কেমন লোক ছিলেন। চিঠি পড়ে আমার যা মনে হলো, মিথ্যে বলার লোক তিনি নন। একটা বর্ণও মিথ্যে লেখেননি। ঠিকই বলেছ, সায় দিল বব। ফালতু কথা বলতো না কখনো বাবা। আমারও তাই ধারণা। আর সত্যিই যে তিনি বলছেন, এই নকশা আর মোহরটাই তো তার প্রমাণ। সবই তো বুঝলাম, মুসা বলল। এখন আমরা কি করব? কিছু একটা তো করবই, শান্ত কণ্ঠে বলল কিশোর। বব, আমার মনে হয় জলদস্যুর জাহাজ আবিষ্কার করে বসেছেন তোমার বাবা। একসময় ওসব সাগরে জলদস্যুদের আনাগোনা খুব বেশি ছিল। কাছাকাছি কোনো ব্যাংক ছিল না, আর থাকলেও তাতে মোহর রাখতে যেত না ডাকাতেরা। অসৎ পথে অর্জিত টাকা রাখতে যাবেই বা কোন সাহসে? নিয়ে গিয়ে তাই লুকিয়ে রাখত কোথাও, নির্জন জায়গায় বেশি রাখত। আর কোনোদিনই হয়তো গিয়ে ওই ধন তুলে আনার সুযোগ হতো না অনেকের। কিন্তু এটা অন্য কেস। কোনোভাবে জাহাজটা ঢুকে গিয়েছিল খাঁড়িতে, আটকে গিয়েছিল। যে লোকটা ওতে ছিল বেরোতে পারেনি আর। যেভাবেই হোক মারা গেছে সে। বছরের পর বছর পড়ে থেকে পচেছে জাহাজটা। শ্যাওলা আর লতা পাতা আগাছাই ছেয়ে ফেলেছে এক সময়। জানোই তো, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় জঙ্গল কী হারে বাড়ে। আর বাইরে থেকে দেখা যায় না কেন দেখাচ্ছি। উঠে গিয়ে ছোট বুকশেলফ থেকে মোটা একটা এনসাইক্লোপিডিয়া বের করে আনলো কিশোর। খুলে একটা ছবি বের করল। ববের দিকে ঠেলে দিয়ে বলল, এই হলো জাহাজের চেহারা। আজকের লোহার জাহাজ তো না। পাহাড়ের ভেতরে লতা পাতায় ঢাকা থাকলে বের করা খুব মুশকিল। এই জন্যেই তো হ্যামার খুঁজেও পায়নি এটা। তোমার বাবা হঠাৎ করেই তার ভেতরে পড়ে গিয়েছিলেন, নইলে তিনিও কোনোদিনই দেখতে পেতেন না জাহাজটা। কিন্তু হ্যামার বেটা সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। কি করে এত শিওর হচ্ছ হ্যামারই গিয়েছিল আমার ঘরে? খুব সহজ ব্যাপার। তোমার বাবা তো খুব ভালো মতোই বর্ণনা দিয়েছেন তার চেহারার। বারবার উল্লেখ করেছেন গরিলা বলে। তোমার ঘরে যে এসেছিল সে দেখতে গরিলার মতো নয়। গালে কাস্তের মতো বাঁকা কাটা দাগ ছিল না? চেহারা না হয় দুজনের মানুষের প্রায় একই রকম হতে পারে, কিন্তু কাটা দাগ। আবার খানিকক্ষণ নীরবতা। তোমার কি মনে হয়, বলল বব, হ্যামারই বাবাকে খুন করেছে? মনে হওয়া খুবই সঙ্গত।
কথায় কথায় ছুরি বের করে সে। কিমকে খুন করেছে, তোমার বাবাকেও খুন করবে বলে হুমকি দিয়েছে বারবার। আর গুপ্তধনের জন্যে মানুষ খুন, এটা তো নতুন কিছু নয়। হ্যাঁ, ঠিকই বলেছ। চিঠি নিয়ে এসেছিল যে নাবিক, সে বলেছে সরাইখানায় নাকি পিঠে ছুরি বেঁধা অবস্থায় দেখেছে বাবাকে। কথা রুদ্ধ হয়ে এলো আবার ববের। হেমার নিশ্চয় অনুমান করেছে। হাতের তালু নাড়ল কিশোর। তোমার চিঠিতে নকশা টকশা কিছু একটা এঁকে পাঠাবেন তোমার বাবা। প্রথমে গিয়েছিল তোমার বাবার ঘরে সরাইখানায়, কিন্তু তার আগেই ওগুলো হাত বদল করে ফেলেছেন তিনি। রাগের মাথায় তাকে খুন করেছে, তারপর এসেছে তোমার কাছে। কি মনে হতেই তাড়াতাড়ি আবার খুলল চিঠিটা কিশোর। দেখে নিয়ে বলল, চিঠিটা কবে নিয়ে এসেছে বলেছিলে তখন? আজ বিকেলে। আরো অনেক আগেই আসার কথা ছিল। অনেক দেরি করে এনেছে নাবিক। এই যে তারিখ, দেখালো কিশোর, 3 মাস আগের। এত দেরি করলো কেন? শুনেছি। সঙ্গে সঙ্গেই বব বলল, কেন এত দেরি হয়েছে? 3 মাস আগেই নাকি চিঠি দিয়েছিল তাকে বাবা, কিন্তু আসতে দেরি হয়ে গেছে নানা কারণে। চিঠিটা সে হাতে নেয়ার পর থেকে নাকি একের পর এক অঘটন ঘটেছে। নানা রকম ঝামেলায় জাহাজে চড়তেই দেরি হয়ে গেছে নাবিকের। তারপর যখন রওনা হলো, শুরু হলো দুর্ঘটনা। ঝড়ে পড়ল জাহাজ, প্রোপেলারের ব্লেড গেল ভেঙে। এক বন্দর থেকে সেটা সারিয়ে নিয়ে আবার ছাড়ল জাহাজ। কয়েক মাইলও যায়নি, কুয়াশার মধ্যে নাকি একটা ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলো। ডুবতে ডুবতে কোনো মতে বন্দরে ফিরে গেল আবার মেরামত করাতে। মোলায়েম শীষ দিয়ে উঠল কিশোর। পুরো ব্যাপারটাই জানি কেমন গোলমেলে, খালি প্যাঁচ আর প্যাঁচ। মুসার দিকে তাকিয়ে নিল একবার কিশোর। কি জানি হয়েছে আজ গোয়েন্দা সহকারীর। কথা বলাই যেন ভুলে গেছে, বড় বেশি চুপচাপ। ববের দিকে আবার ফিরল গোয়েন্দা প্রধান। চিঠি তো পেলে, জানলেও সব কিছু। কি করবে ঠিক করেছ? পুলিশের কাছে যাওয়াই তো উচিত। কি বলবে? বলবো বিগ হ্যামার আমার বাবাকে খুন করেছে। কি প্রমাণ আছে তোমার হাতে? হ্যাঁ, তাই তো। কি করব তাহলে? কিছুক্ষণ সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটল। তারপর ববের দিকে ফিরে বলল, হ্যামারের কাছ থেকে দূরে থাকবে। গুপ্তধনের খোঁজে রয়েছে, কাজেই মরিয়া এখন সে। কয়েকটা প্রশ্ন খোঁচাচ্ছে আমাকে। ও তোমার কথা জানলো কি করে? তোমার বাবার কাছে শুনেছে। কি করে জানলো? তোমাকে চিঠি দিয়েছে তোমার বাবা, তাতে গোপন কথা লেখা আছে। টেবিলে কনুই রেখে দুহাতের আঙুলের মাথা এক করছে, আবার সরিয়ে আনছে গোয়েন্দা প্রধান। এবার দেখা যাক কি কি জেনেছি আমরা। 1, ওয়েস্ট ইন্ডিজের কোনো নির্জন দ্বীপে পুরানো একটা জাহাজ লুকিয়ে আছে, যাতে রয়েছে মূল্যবান বস্তু। ওটার আশেপাশেই হয়তো রয়েছে গুপ্তধন। 2, ব্যাপারটা আমরা যেমন জানি, বিগ হ্যামারও জানে। গুপ্তধন পাওয়ার জন্যে পাগল হয়ে উঠেছে। 3, তোমার কাছে একটা চিঠি আছে, তাতে গুপ্তধনের ঠিকানা লেখা আছে। কোনোভাবে এটা জেনেছে হ্যামার। সুতরাং তোমার এখন উচিত কোথাও লুকিয়ে থাকা। ডকের ধারে ওই চিলেকোঠার ছায়া মাড়ানো ঠিক হবে না, মারা পড়বে। অস্বস্তিতে নড়ে চড়ে উঠল বব। কি করব তাহলে? আবার একই প্রশ্ন। ফাটা বাঁশে লেজ আটকেছে, কি করি এখন? চিঠিটা পুড়িয়ে ফেলি। হ্যামার ধরলে বলবো পুড়িয়ে ফেলেছি। বিশ্বাস করবে? ভুরু নাচালো মুসা। অসহায় ভঙ্গিতে চেয়ারে হেলান দিল বব। টান টান করে দিয়ে এক পায়ের উপর আরেক পা রাখল।
না, তা করবে না। মিথ্যে কথা বলছি ভেবে পিটিয়ে হাড়গোড় ভাঙবে। কি করব? গুপ্তধন খুঁজে আনার কথা বলছো না কেন একবারও? কিশোর বলল। চাঁদ পেড়ে আনবো বললেই কি আর পারা যায়? ফোঁস করে শ্বাস ফেলল বব। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। পকেটে নেই কানাকড়ি, খরচ পাবো কোথায়? মুসার দিকে ফিরল কিশোর। সেকেন্ড, তোমার কি মনে হয় ওকে সাহায্য করতে পারবো আমরা? তালুতে তালু ঘষল মুসা। ঠান্ডা হাত ডলে গরম করছে যেন। আমরা? কিছু একটা ভাবছো তুমি কিশোর, বলে ফেলো না। গুপ্তধন শিকারে যদি আমরা যাই? ফ্যাকাশে হয়ে গেল মুসার চেহারা পলকের জন্যে। খাইছে, তোতলাতে শুরু করলো। কি 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 কিভাবে? হাসলো কিশোর। সহজ হবে না যাওয়া, তবে ইচ্ছে করলে যেতে পারি আমরা। তার জন্য প্রথমেই দরকার টাকা, অনেক টাকা। কোথায় পাবো এত টাকা? চেষ্টা করলে পাবো। ববের দিকে ফিরল কিশোর। বব, একটা প্রস্তাব রাখছি। ধরো টাকা আমি জোগাড় করতে পারলাম, যাওয়াও হলো, ডাবলুনগুলো পেলামও আমরা। ভাগাভাগিটা কিভাবে হবে? তোমার অর্ধেক, আমাদের অর্ধেক। খরচাপাতি গিয়ে যা থাকবে সেটাই ভাগ হবে। রাজি? আমাকে নিয়ে তামাশা করছো? বিষণ্ণ কণ্ঠে বলল বব। শার্টের একটা ছেঁড়া জায়গা ডলে সমান করার চেষ্টা করল সে। ছি, কি বলছো? তামাশা করব কেন, সত্যিই বলছি। তোমার যা ইচ্ছে করো, সব কিছুতেই আমি রাজি। অনুনয় ঝরল ববের কণ্ঠে। শুধু এই বিপদ থেকে বাঁচাও। হ্যামারের ছুরি খেয়ে মরতে চাই না আমি। তাহলে অর্ধেক ভাগে তুমি রাজি? আগের কথার খেই ধরল কিশোর। তো কাজ শুরু করে দেয়া যায়। এখন প্রথম কাজ দ্বীপটার অবস্থান জানা। চিঠিতেই তো লেখা আছে, বাধা দিয়ে বলল মুসা। লেখা দিয়ে দ্বীপ খুঁজে পাওয়া যায় না, ম্যাপ দরকার। হাত তুলল কিশোর। এত ক্ষুদে দ্বীপ ম্যাপে থাকবে? থাকবে না, কিন্তু প্রভিডেন্স দ্বীপটা থাকা উচিত। নামধাম আছে যখন, বোঝা যাচ্ছে নাবিকেরা ওটা চেনে। আশেপাশে নিশ্চয়ই আরও দ্বীপ আছে। এমনিতেই ক্যারিবিয়ানে দ্বীপ বেশি, ছোট বড় মাঝারি সব রকমের দ্বীপ আছে। হলদে কাগজটাই ঠিকানা লেখা নেই, কোনো পথনির্দেশ? না, দেখেছি ভালো মতো। দ্বীপে নামার পর হয়তো কাজে লাগবে ওটা, বলল কিশোর। অর্থ বের করতে পারি যদি। দেখে তো মনে হচ্ছে একটা গোলক ধাঁধা। মানে না বুঝলে এটা হাতে থাকা না থাকা সমান কথা। আর নকশা ছাড়া গুপ্তধন পাওয়ার আশা প্রায় শূন্য। প্রশান্ত মহাসাগরে কোকোস দ্বীপের নাম শুনেছ? ওখানে গুপ্তধন আছে, ইতিহাস তাই বলে। কথাটা জানাজানি হতেই দলে দলে লোক ছুটল। দ্বীপটা বেশি বড় না, অথচ এত লোকে খুঁজেও একটা মোহর বের করতে পারল না। এক জার্মান থেকেই গেল ওখানে, চষে ফেলল দ্বীপটা। গর্ত যা খুঁড়েছে, মস্ত একটা লড়াইয়ের মাঠেও এত ট্রেঞ্চ খোঁড়া হয় কিনা সন্দেহ। 18 বছর থেকেছে লোকটা। হাতে ফোসকা ফেলেছে শুধু, ম্যালেরিয়া বাঁধিয়েছে। কাজের কাজ কিচ্ছু হয় নাই। কাজেই বোঝো। দিচ্ছ তো হতাশ করে, হাত নাড়ল মুসা। পাবই এই গ্যারান্টি কে দিল তোমাকে? তাহলে যেতে চাইছো কেন? আশা আছে বলে। 50-50 চান্স ধরে নেয়াই ভালো। যাকগে, এখন ম্যাপ দেখা দরকার। প্লেন আর পাইলট জোগাড় করতে হবে। কি বললে, প্লেন? বিস্ময়ে দাঁত বেরিয়ে পড়েছে ববের। হ্যাঁ, কেন? জাহাজে যাব ভাবছিলে নাকি? জাহাজেই তো সুবিধা নাকি? না, অসুবিধা। নানা রকম ঝামেলায় পড়তে হবে। তার চেয়ে প্লেনে যাওয়া নিরাপদ। সময়ও কম লাগবে, খরচ অবশ্য বেড়ে যাবে অনেক।
কিন্তু খরচের কথা মোটেই ভাবছি না। এত টাকা কোথা থেকে জোগাড় করবে কিশোর? কিছুই বুঝতে পারছে না মুসা, কিন্তু কিছু জিজ্ঞেসও করল না। কিশোর পাশা যখন বলছে পারবে, নিশ্চয়ই পারবে। টাকা খরচ করলে ভালো প্লেন হয়তো পাওয়া যাবে। ঘাড় চুলকালো কিশোর। কিন্তু ভালো পাইলট পাওয়াই মুশকিল, তাছাড়া বিশ্বস্ত পাইলট। থাক, ওসব নিয়ে পরে ভাববো। আগে ম্যাপ দেখা দরকার, কোথায় যাচ্ছি আমরা। মেরি চাচি রাজি হবেন? না বলে পারল না মুসা। সবচেয়ে কঠিন কাজ ওটাই, স্বীকার করল কিশোর। চাচিকে রাজি করানো। উঠে দাঁড়ালো সে। ওঠো, আমার ঘরে যাই, ম্যাপ ওখানে। দুই সুড়ঙ্গ দিয়ে ওয়ার্কশপে বেরিয়ে এলো ওরা। বাইরে অঝোর বর্ষণ। এরকম জরুরি অবস্থার জন্যেই ওয়ার্কশপে দুটো ছাতা রেখে দিয়েছে কিশোর। এখন কাজে লাগলো। নিজের ঘরে এসে ম্যাপ বের করলো কিশোর, টেবিলে এনে রাখলো। মুসা আর ববের উল্টো দিকে আরেকটা চেয়ারে বসলো সে। ম্যাপ খুলে গভীর মনোযোগে দেখল কিছুক্ষণ। আঙুল রাখলো এক জায়গায়। এই যে প্রভিডেন্স। পেন্সিল দিয়ে হালকা গোল করে একটা দাগ দিল দ্বীপটাকে ঘিরে। এখানে নামতে পারেনি ওরা। পেন্সিল এগিয়ে নিয়ে চলল সে দক্ষিণ পশ্চিমে। আঁকাবাঁকা একটা দাগ পড়ল ম্যাপে। স্রোত ভাসিয়ে নিয়ে গেছে যেদিকে। এই যে এই দ্বীপপুঞ্জগুলোর কোনো একটাতে। ছোট ছোট কয়েকটা বিন্দুকে ঘিরে আবার গোল দাগ টানল সে। দেখেছ কত ছোট? কোনোটা হয়তো দ্বীপই নয়, নিছক বালির চর। ঝকঝকে সাদা বালি। গাছ নেই, পানি নেই। সামুদ্রিক পাখি আর কচ্ছপ ডিম পাড়ে সব জায়গায়। মানুষ বাসের অযোগ্য। এখানে কোনোটা আবার বেশ বড়, 20-30 মাইল লম্বা। এসব দ্বীপের কোনোটাতেই ঘাঁটি করতে পারবো না আমরা। রসদ, বিশেষ করে প্লেনের তেল, এর কোনোটাতেই পাওয়া যাবে না আমার বিশ্বাস। কিংস্টন আর জ্যামাইকা এখান থেকে অনেক দূরে। পোর্ট অফ স্পেনও। তাহলে মূল ভূখণ্ডের কোনো শহর থেকেই গিয়ে ওসব আনতে হবে আমাদের। প্লেনের জন্যে কয়েকশো মাইল অবশ্য কিছুই না। কোন শহরটা? নিজেকেই প্রশ্ন করল গোয়েন্দা প্রধান। ম্যারাবিনা। ম্যাপের এক জায়গায় আঙুল রাখল মুসা। আমিও তাই ভাবছি। কিশোর মাথা ঝোঁকালো। এটাই সবচেয়ে কাছে হবে। কোথায় ওটা? জিজ্ঞেস করল বব। নাম তো শুনিনি। সেন্ট্রাল আমেরিকায় এক বিচিত্র শহর, বলল কিশোর। কোস্টারিকা আর হন্ডুরাসের মাঝে যেন আটকে রয়েছে। যেন বিশাল স্যান্ডউইচের মাঝে মাংসের বড়া। ধপাস করে ম্যাপ বইটা বন্ধ করল সে। দক্ষিণ আমেরিকায় যাওয়ার সময় প্যান আমেরিকান এয়ার রুটেই পড়ে। আইন কানুনের বালাই নেই, যার যেভাবে খুশি চলছে। ক্ষমতায় আসীন কর্তা ব্যক্তিরা লুটে পুটে খাচ্ছে সব। খাকগে, আমাদের কি? আমাদের পেট্রোল পেলেই হলো। মনে হয় ওটা ম্যারিন এয়ারপোর্ট। যদি তাই হয় তাহলে ম্যারিন এয়ারক্রাফট দরকার। সিপ্লেন? ভুরু নাচালো মুসা। ফ্লাইং বোট? উভচর হলে সবচাইতে ভালো হবে। জলে ডাঙায় যেখানে যখন খুশি নামতে পারবো। দামি খুব ভালো কোনো প্লেন দরকার নেই। আটলান্টিক পাড়ি দিতে যাচ্ছি না, কাজ করার মতো হলেই হলো। থামলো একটু সে। একে একে দুজনের মুখের দিকে তাকালো। তো আগামীকাল থেকেই কাজ শুরু করে দিতে পারি আমরা, তাই তো? কেউ জবাব দেবার আগেই দরজা খুলে উঁকি দিলেন মেরি চাচি। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এই কিশোর, কতবার না বলেছি ম্যাটে জুতো মুছে যাবি? কি করেছিস দেখ তো। এসবের কোনো মানে আছে? ভুরু কুঁচকে গেল কিশোরের। কি বলছো চাচি? মুছেই তো ঢুকেছি।
মুছে ঢুকেছিস? বিস্ময় ফুটল মেরি চাচির কণ্ঠে। জানেন, কিশোর মিথ্যে কথা বলে না। কে করল? চোর টোর না তো? চোখের পাতা কাছাকাছি হলো কিশোরের। উঠে দাঁড়ালো। দরজায় এসে দেখল ম্যাটটার ওপাশে বেশ কয়েকটা ছাপ। পানি আর কাদা লেগে আছে। বড় বড় জুতো পায়ে একটু আগে দাঁড়িয়েছিল ওখানে কেউ। এখনো বৃষ্টি পড়ছে না? পড়ছে মানে মুষলধারে, বললেন চাচি। আশ্চর্য। গাল চুলকালো কিশোর। ঠিক আছে চাচি, তুমি যাও, আমি মুছে ফেলবো, চোট্টরি হবে। এদিক ওদিক তাকালেন মেরি চাচি। কিছু নিয়ে যায়নি তো? ফিরলেন আবার কিশোরের দিকে। খাবি না? রাত তো অনেক হলো। না, খেয়ে এসেছি, বলল কিশোর। পাশে এসে দাঁড়িয়েছে মুসা। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিছু খাবে? না। লজ্জিত হাসি হাসল মুসা। তখন অনেক বেশি খেয়ে ফেলেছি। বব, তুমি? না। মাথা নাড়ল বব। কিছুই খাবি না? আবার বললেন মেরি চাচি। না, আর তেমন খিদে পেলে ফ্রিজ থেকে নিয়ে খেতে পারবো, কিশোর বলল। ঠিক আছে, রাত বেশি করিস না, শুয়ে পড়, বলে চলে গেলেন তিনি। মেরি চাচি চলে যেতেই কিশোরের দিকে ফিরল মুসা। কি মনে হয়, কার কাজ? এখানে কেউ দাঁড়িয়েছিল? বিড়বিড় করল গোয়েন্দা প্রধান বেশ কিছুক্ষণ ধরে। ভেতরে আলোচনা চললে বাইরে আড়ি পেতে কেন দাঁড়িয়ে থাকে লোকে? কি আলোচনা হচ্ছে শোনার জন্যে সঙ্গে সঙ্গে জবাব দিল বব। ঠিক। মাথা ঝোঁকালো কিশোর। কিন্তু অয়েল স্কিন পরে কে আসতে পারে? সাধারণ কেউ হলে উলের ওভারকোট পরে আসতো। উল পানি শুষে নাই, কিন্তু যে হারে পড়ে মেঝে ভিজেছে, ওভারকোট হতে পারে না। অয়েল স্কিন। কারা অয়েল স্কিন পরে? পুলিশ আর পোস্টম্যান। তাদের কেউই লোকের বাড়িতে উঁকি মারবে না, এভাবে আড়ি পেতে কথা শোনার চেষ্টা করবে না। তাহলে কে? নাবিক? চেঁচিয়ে উঠল মুসা। বাহ, বুদ্ধি খুলছে তোমার, মৃদু হাসল কিশোর। লাফিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো বব। মানে, হ্যামার অনুসরণ করে এসেছে এখানেও? আলমারি খুলে নিচের তাক থেকে ছেঁড়া ন্যাকড়া বের করল কিশোর। মোছার জন্যে দরজার কাছে গিয়ে ফিরে তাকালো। সেই বোস্টন থেকে আসতে পেরেছে, আর এতটুকু পথ আসতে বাধা কি? প্লেনের জানালা দিয়ে 5,000 ফুট নিচের তরঙ্গায়িত উজ্জ্বল নীল সাগরের দিকে তাকালো কিশোর। দূরে পাথুরে তীরে ঢেউ ভাঙছে। নীলচে মাখন ফেনার একটা আঁকাবাঁকা রেখা এগিয়ে গেছে মাইলের পর মাইল। মোড় দিয়ে হারিয়ে গেছে ঘন বেগুনি রঙের আড়ালে। রেখাটার ডানে জঙ্গল, মস্ত এক সবুজ চাদর যেন বিছিয়ে দিয়েছে কেউ। কিশোরের পাশে পাইলটের সিট, পেছনের দুটো সিটে বব আর মুসা। একঘেয়ে উড়ে চলা আর ভালো লাগছে না ওদের, হাবভাবেই বোঝা যাচ্ছে। সেই যেদিন প্রথম ববের সঙ্গে দেখা হয়েছে কিশোর আর মুসার, তারপর পুরো 1 মাস কেটে গেছে। অনেক কাজ, সব কিছু গোছগাছ করতে সময় লেগেছে 2 গোয়েন্দার। 3 গোয়েন্দার একজন, রবিন মিলফোর্ড, এই অভিযানে ওদের সঙ্গে আসতে পারেনি। তার নানির নাকি শরীর খুব খারাপ, বাঁচেন কি মরেন ঠিক নেই। তাকে দেখতে চেয়েছেন। বাধ্য হয়ে বাবা মার সঙ্গে আয়ারল্যান্ডে যেতে হয়েছে রবিনকে। খরচের টাকা জোগাড় করতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি কিশোরের। জিনাকে বলতেই সে টাকা ধার দিতে রাজি হয়েছে। জিনার এখন অনেক টাকা। দ্বীপে সোনার বার যা পাওয়া গিয়েছিল সেগুলো বিক্রি করা টাকা সব তার নামে
ব্যাংকে জমা করে দিয়েছেন তার বাবা। মোহর পাওয়া গেলে একটা ভাগ জিনাকে নিতে হবে, এই শর্তে তার কাছ থেকে টাকা নিতে রাজি হয়েছে কিশোর। জিনা ভাগ নিতে রাজি হচ্ছিল না প্রথমে। কিশোরও তাহলে টাকা নেবে না। অবশেষে হার মানতেই হয়েছে জিনাকে। সেও আসতে চেয়েছিল এই অভিযানে, অনেক কায়দা করে এড়িয়েছে কিশোর। টাকা জোগাড় হয়ে যেতেই বিখ্যাত চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফারকে গিয়ে ধরেছে কিশোর। অনেক ব্যাপারে তিনি সাহায্য করেছেন। পাইলট তিনিই জোগাড় করে দিয়েছেন। তার খুব পরিচিত লোক, বিশ্বস্ত। পাইলট এক অদ্ভুত লোক, বাড়ি মিশরে, নাম ওমর শরীফ। লম্বা, ছিপছিপে, ক্লিন শেভ যুবক, মাথায় ঘন চুল, পুরোপুরি কালো নয়, কেমন একটা তামাটে ছোঁয়াচ, গায়ে বেদুইনের রক্ত, তাই বোধহয় বড় বেশি একরোখা। আমেরিকান নেভিতে ছিল। বসেরা তার কাছে থেকে বোধহয় বিশেষ তোয়াজ পায়নি, তাই প্রমোশন দিতে চায়নি। এতে রেগে গিয়ে চাকরি ছেড়ে চলে এসেছে ফ্লাইট লেফটেন্যান্ট ওমর। এখন সিনেমায় স্টান্টম্যানের কাজ করে। পরিচালকের নির্দেশে হাজার হাজার ফুট ওপর থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেয়। বিপজ্জনক গিরিপথে বিমান নিয়ে উড়ে যায় তীব্র গতিতে। এমনই সব কাজ। খুব কঠিন কাজ, সন্দেহ নেই, কিন্তু এসবে আনন্দ পায়, রোমাঞ্চ অনুভব করে বেদুইনের ছেলে ওমর। দুই গোয়েন্দার সঙ্গে ওমরের পরিচয় করিয়ে দিয়েছেন জনাব ক্রিস্টোফার। অভিযানে যেতে রাজি আছে কিনা জিজ্ঞেস করেছেন পাইলটকে। সব শুনে লাফিয়ে উঠেছে ওমর, এক কথায় রাজি। এমন লোককে সঙ্গী পেয়ে কিশোর আর মুসাও খুব খুশি। ওমর শরীফই বিমানের ব্যবস্থা করেছে। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে এসেছে 3 কিশোরকে নিয়ে। ওখানে প্যান আমেরিকান এয়ারওয়েজে একটা বিমান ভাড়া নিয়েছে ওরা, পুরনো আমলের সিকোরস্কি। কিন্তু ওমরের এটাই পছন্দ। যেরকম অভিযানে চলেছে ওরা, এই জিনিসই কাজে দেবে। 4 সিটের একটা উভচর, টুইন ইঞ্জিন, বেশ বড় লাগেজ কম্পার্টমেন্ট, অনেক মালপত্র রাখা গেছে। ঠিকই বলেছে ওমর। নতুন পাইলট বন্ধুর ওপর ভক্তি বেড়ে যাচ্ছে কিশোরের। এত পুরনো আমলের প্লেন নিচ্ছে দেখে প্রথমে একটু নাকই ছিটকে ছিল কিশোর, কিন্তু এখন বুঝতে পারছে ভুল। গত 4 দিন ওদেরকে নিয়ে উঠছে প্লেনটা, সামান্যতম গোলযোগ করেনি। এয়ারওয়েজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিল কিশোর, যদি কোনো রকম গোলমাল করে কি হবে। তারা বলেছে বিমান ঘটিত যে কোনো রকম অসুবিধে দেখবে তারা। তাদের স্থানীয় অফিসে শুধু জানাতে হবে, ব্যাস। এরপর যা করার ওখানকার লোকেরাই করবে। একটা কোলাপসিবল রবারের ভেলাও সরবরাহ করেছে এয়ারওয়েজ ওমরের অনুরোধে। তার ধারণা যেখানে যাচ্ছে জিনিসটা কাজে লাগবে। 4 দিন ধরে উড়ে উড়ে বব ক্লান্ত, বিরক্ত হয়ে পড়েছে। অথচ প্রথম দিকে তার আনন্দ উত্তেজনার সীমা ছিল না। জীবনে এই প্রথম প্লেনে চড়ছে, লস অ্যাঞ্জেলেসের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে। জানালা দিয়ে নিচে তাকিয়ে আছে। যখনই কোনো দ্বীপের ওপর দিয়ে উড়ে যাচ্ছে, রূপলি সৈকত দেখে হা হুতাশ করে উঠছে মন। ইস, এই মুহূর্তে যদি ওখানে হাত পা ছড়িয়ে বসা যেত, নীল সাগরে ঝাঁপিয়ে পড়ে দাপাদাপি করা যেত, ছোট্ট এই কুঠুরিতে গুটিয়ে বসে থাকতে কত আর ভালো লাগে। মুসাও নির্বাক, এভাবে বসে থাকতে তারও আর ভালো লাগছে না। গন্তব্যস্থল আসে না কেন? এই আদিম উভচর না হয়ে জেট হলে কত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারত। কেন যে? তার ভাবনা মাঝপথেই ছিন্ন করে দিয়ে নাক ঝুলে গেল বিমানের। বকের মতো গলা বাড়িয়ে
তাড়াতাড়ি জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখল মুসা। পৌঁছে গেছে ওরা। সাদা রং করা এক ঝাঁক বাড়ি দেখা যাচ্ছে। ববের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই হাসল মুসা। এসেছি? জিজ্ঞেস করল বব। লাগছে তো ম্যারাবিনার মতোই। যা শুনেছি সেরকমই লাগছে, মাথা ঝাঁকালো মুসা। এ কেমন জায়গা? নিচের দিকে তাকিয়ে বলল বব। ঘাড় ঘুরিয়ে তাকালো কিশোর। হেসে বলল, কেমন আর, পথে আরও কয়েক জায়গায় থেমেছি না, ওরকমই হবে। তবে বিষুবরেখার কাছে তো, গরম বেশি লাগবে। সভ্যভব্য জায়গা বলে তো মনে হচ্ছে না, কেমন যেন সেকেলে। পানি ছুঁলো উভচর। চাকার জায়গায় ছোট নৌকার মতো দুটো জিনিস নীল পানি চিরে সাদা লম্বা দুটো দাগ সৃষ্টি করে ছুটল বন্দরের দিকে। বিমান থামালো ওমর। ঠেলে পেছনে সরিয়ে দিল কাঁচের ফোল্ডিং ককপিট। হাত তুলে দেখালো, ওই যে প্যান আমেরিকান নোঙর করার জায়গা বোধ হয় ওটা। পানির ধারে একটা হ্যাঙ্গার, তাতে একটা ফ্লাইং বোর্ড বেঁধে রাখা হয়েছে। নিউ ইয়র্কে ওরা বলেছিল জরুরি অবস্থার জন্যে ডিপোতে বাড়তি বিমান রাখে, ওটার পাশেই রাখবো। বসতে গিয়েও বসলো না ওমর। ফুটফুট আওয়াজ তুলে একটা মোটর বোট এগিয়ে আসছে এদিকেই। সরকারি ইউনিফর্ম পরা এক অফিসার দাঁড়িয়ে আছে গলুইয়ের কাছে। পোশাকটা জমকালোই ছিল এককালে, কিন্তু এখন চাকচিক্য হারিয়ে মলিন হয়ে গেছে। আমাদেরকে ইঙ্গিত করছে না? কিশোরও তাকিয়ে আছে বোটটার দিকে। তাই তো মনে হয়। হ্যাঁ, আমাদের কাছেই আসছে। কাগজপত্র চেক করবে বোধহয়। কিন্তু এত তাড়াতাড়ি কেন? উভচরের পাশে থামল মোটর বোট। ঢেউয়ে দুলে উঠল বিমান। নাটকীয় ভঙ্গিতে হাত তুলল সরকারি কর্মচারী। চামড়া ঈষৎ বাদামি, উদ্ধত ভাবভঙ্গি। কথার তুবড়ি ছোটালো উভচরের যাত্রীদের উদ্দেশ্যে। নো কম্প্রেন্ডো, ভাঙা ভাঙা স্প্যানিশ বলল ওমর। কি বলছে বেটা? কিশোর বলল, আমাদেরকে যেতে বলছে না তো? সে কথার জবাব না দিয়ে নড়বড়ে জেটি দেখিয়ে ইঙ্গিতে অফিসারের কাছে জানতে চাইল ওমর, ওদিকেই যেতে বলছে কি না। সি সি, কর্কশ কণ্ঠে বলল অফিসার। হ্যাঁ, কিশোরের দিকে তাকালো ওমর। ওর সঙ্গেই যেতে বলছে। আশ্চর্য, কিন্তু বলছে যখন যেতেই হবে। কথা না শুনলে বিপদে ফেলে দেবে। এই হয়, বিড়বিড় করল সে। দেশ যত ছোট হয়, লোকগুলো ততই বড় বড় বুলি আওড়ায়। হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। আরে বেটা, শ্বেতাঙ্গর মতো ভাব দেখালেই কি আর শ্বেতাঙ্গ হয়ে গেলি? যত্ত সব। শ্বেতাঙ্গ নয় ওরা, নিচু কণ্ঠে বলল মুসা। চামড়া সাদাই। অফিসারের সঙ্গে যাওয়ার জন্যে তৈরি হলো ওমর। বসে পড়ল পাইলটের সিটে। ইঞ্জিন স্টার্ট দিল আবার। সেন্ট্রাল আমেরিকান শহরগুলোতে কোনো আইন কানুন নেই। জোরজার মুল্লুক তার, বলল সে। স্প্যানিশরা ঢুকিয়েছে এই বিষ, কলোনি করেছিল এখানে। তারপর একদিন শেষ হলো তাদের দিন। কেউ মরল, কেউ চলে গেল দেশে। যারা রয়ে গেল মিশে যেতে লাগলো তাদের গোলামদের সঙ্গে, বিশেষ করে নিগ্রো গোলাম। তারা আবার মিশতে শুরু করলো স্থানীয় অধিবাসীদের সঙ্গে। ফলে এখন কোন রক্তটা যে আসল বলা মুশকিল। এমন একটা মিশ্র জাতি দুর্নীতিবাজ হবে না তো কারা হবে? হাত তুলল কিশোর। ওই যে ডাকছে, চলুন। থ্রটল টানতেই আগে বাড়ল উভচর। বোটটাকে অনুসরণ করে চলল ওমর। জেটির লাউঞ্জে জটলা করছে কিছু দর্শক। আধ ডজন রাইফেলধারী পুলিশের পেছনে দাঁড়িয়ে উৎসুক চোখে তাকিয়ে আছে এদিকে। অবস্থা সুবিধের না, শুকনো কণ্ঠে বলল ওমর।
সুইচ টিপে থামিয়ে দিল ইঞ্জিন। দ্রুত আরেকবার তাকালো সশস্ত্র লোকগুলোর দিকে। জেটিতে নেমে পড়েছে মুসা আর বব, ঘুঁটির সঙ্গে উভচরকে বাঁধছে। সেদিকে তাকিয়ে বলল কিশোর, কেন? পুলিশের ভাবভঙ্গি ভালো ঠেকছে না, সাবধান হয়ে যাও, বিপদের গন্ধ পাচ্ছি। নাম কুঁচকে শুঁকছে সে, যেন সত্যি সত্যি গন্ধ আছে বাতাসে। এটা মরুভূমি নয় জনাব, হাসল কিশোর। যে সেজন্যেই তো আরও খারাপ লাগছে। পানি পছন্দ করি না আমি। কাগজপত্র ঠিক আছে আমাদের, দুশ্চিন্তার কিছু নেই। আছে, শয়তান লোক জীবনে অনেক দেখেছি, তাদের দেখলেই চিনতে পারি। বেটারা ডাকাতের বংশধর, অপরাধ প্রবণতা রক্তে মিশে আছে। ওদেরকে বিশ্বাস নেই। চলো নামি। জেটিতে নামলো কিশোর আর ওমর। এখানে একজন থাকলে হতো না, মুসা বলল। প্লেনটার পাহারায় নিয়ে পালায় যদি। আমারও তাই মনে হচ্ছে, বলল বব। এতখানি সাহস দেখাবে মনে হয় না, বলল ওমর। আর চাইলেও থাকা যাচ্ছে না, আমাদের সবাইকেই যেতে বলছে। হাত নাড়ছে কিভাবে দেখছ? হরম জগত। বাপদাদা ছিল চোরের বাচ্চা, বেটা অফিসারই ফলাচ্ছে। দাঁতে দাঁত চাপল সে। উষ্ণমণ্ডল, আগুন ঢালছে সূর্য। দরদর করে ঘামতে ঘামতে পুরানো জীর্ণ সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ওরা। অযত্নে নষ্ট হওয়া পথ পেরিয়ে একটা টিলার গোড়ায় চলে এলো। টিলার গা বেয়ে উঠে গেছে পাথরের সিঁড়ি। মাথায় পাথরে তৈরি একটা পুরনো বাড়ি, বন্দরের দিকে মুখ করা।